অভিশপ্ত পুরনো রাজবাড়ির কথা গ্রামের সবাই জানত, কিন্তু সাহস করে কেউ ওদিকে পা বাড়াত না। সেই বাড়ির জরাজীর্ণ দেওয়াল আর বড় বড় বটগাছের শিকড়গুলো যেন কোনো এক রহস্যকে কয়েকশো বছর ধরে জাপটে ধরে আছে। এই রাজবাড়িরই শেষ বংশধর নীলিমা যে শহর থেকে ফিরেছিল তার শেকড়ের সন্ধানে। কিন্তু সে জানত না এই বাড়িতে তার জন্য অপেক্ষা করছে এক অতি প্রাকৃত সত্তা, যার নাম আরিয়ান। আরিয়ান কোনো মানুষ নয়, সে এক শক্তিশালী জিন যে এই রাজবাড়ির এক অন্ধকার প্রকোষ্ঠে বন্দী ছিল কয়েক যুগ ধরে। নীলিমা যেদিন প্রথম সেই বন্ধ ঘরের তালা খুলল, এক তীব্র শীতল বাতাস তাকে জাপটে ধরল। ধোঁয়াটে অবয়ব থেকে বেরিয়ে এল এক সুদর্শন যুবক, যার চোখ দুটো সাধারণ মানুষের মতো নয়, বরং তাতে খেলা করছিল মহাকাশের ছায়াপথের মতো রহস্যময় আলো। প্রথম প্রথম নীলিমা ভয় পেলেও ধীরে ধীরে আরিয়ানের শান্ত কণ্ঠ আর তার মায়াবী উপস্থিতি নীলিমাকে মুগ্ধ করতে শুরু করল। আরিয়ান তাকে বলত জিন জগতের এমন সব গল্প যা কোনো মানুষের পক্ষে কল্পনা করাও অসম্ভব। সে জানাল, 1000 বছর আগে তাদের পূর্বপুরুষদের ভুলের কারণে সে এই বাড়িতে অভিশপ্ত হয়ে আটকে আছে, আর কেবল একজন পবিত্র হৃদয়ের মানুষের ভালোবাসায় তাকে এই বন্দিদশা থেকে মুক্তি দিতে পারে। নীলিমা আর আরিয়ানের এই নিষিদ্ধ প্রেম যখন গভীর হতে শুরু করল, তখন গ্রামের আকাশে বাতাসে এক অদ্ভুত পরিবর্তন এল। দিনের বেলাতেও চারপাশ কুয়াশায় ঢাকা থাকত, আর মাঝরাতে শোনা যেত অদৃশ্য কোনো এক লস্করের ঘোড়া দৌড়ানোর শব্দ। গ্রামের বৃদ্ধরা বলাবলি করতে লাগল, আগুনের তৈরি সত্তা আর মাটির তৈরি মানুষের মিলন প্রকৃতি কখনো সহ্য করবে না। আরিয়ানের ওপর তার নিজের জগতের অর্থাৎ জিন সম্প্রদায়ের প্রচণ্ড চাপ আসতে শুরু করল। তাদের রাজা ঘোষণা দিলেন, আরিয়ান যদি কোনো মানুষের সাথে প্রেম করে তবে তাকে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। অন্যদিকে গ্রামের মানুষ নীলিমাকে ডাইনি অপবাদ দিয়ে পুড়িয়ে মারার ষড়যন্ত্র করল। এক ঝোড়ো রাতে যখন গ্রামবাসী মশাল নিয়ে রাজবাড়ি ঘেরাও করল, তখন আরিয়ান নীলিমার হাত ধরে তাকে সেই গোপন প্রকোষ্ঠে নিয়ে গেল। সেখানে এক অলৌকিক নীল আলো জ্বলছিল। আরিয়ান বলল, আজ তাকে বেছে নিতে হবে, হয় সে নীলিমাকে নিয়ে জিনদের অদৃশ্য অন্ধকার জগতে চলে যাবে যেখানে নীলিমা কোনোদিন আর সূর্যের আলো দেখবে না, অথবা সে নিজে তার সমস্ত ক্ষমতা বিসর্জন দিয়ে সাধারণ মানুষ হয়ে নীলিমার সাথে এই পৃথিবীতে থেকে যাবে। কিন্তু মানুষ হলে আরিয়ানের আয়ু হবে মাত্র কয়েকদিন, কারণ 1000 বছরের জিন যখন মানুষ হয় তখন তার শরীর সেই চাপ নিতে পারে না। নীলিমা কেঁদে বলল, সে আরিয়ানকে ছাড়া বাঁচবে না। আরিয়ান তার অমরত্ব আর ক্ষমতা ত্যাগ করে সাধারণ মানুষ হওয়ার পথই বেছে নিল। এক তীব্র আর্তনাদ করে রাজবাড়ির আকাশ চিরে বিদ্যুৎ চমকালো এবং আরিয়ানের শরীরে সেই অলৌকিক জ্যোতি নিভে গেল। সে হয়ে গেল এক রক্ত মাংসের মানুষ। গ্রামবাসী যখন দরজা ভেঙে ভেতরে ঢুকল, তারা দেখল ঘর শূন্য, শুধু এক কোণে পড়ে আছে এক টুকরো পোড়া কয়লা আর এক ফোঁটা নীল রক্ত। লোকে বলে, নীলিমা আর আরিয়ান সেই রাতেই গ্রাম ছেড়ে পালিয়েছে। কিন্তু আজও যখন খুব বৃষ্টি পড়ে, নিশিনগরের সেই ধ্বংসস্তূপের কাছে গেলে দেখা যায় এক যুবক আর এক তরুণী পরম মমতায় একে অপরের হাত ধরে বৃষ্টিতে ভিজছে। তারা কি মানুষ নাকি আজও সেই অভিশপ্ত ছায়া, তা কেউ জানে না। তাদের সেই অসমাপ্ত ভালোবাসার হাহাকার আজও সেই পুরনো রাজবাড়ির ইটের খাঁজে খাঁজে ফিসফিস করে কথা বলে। এটাই ছিল জিন আর মানুষের সেই অজেয় প্রেমের মহাকাব্য, যা কোনো বাধা মানেনি, এমনকি মৃত্যুকেও তুচ্ছ জ্ঞান করেছিল। বাড়ির সেই অভিশপ্ত রাতে আরিয়ানের ক্ষমতা ত্যাগ আর নীলিমার অদৃশ্য হওয়ার পর গ্রামবাসী ভেবেছিল সব শেষ হয়ে গেছে। কিন্তু আসল রহস্য শুরু হলো তার ঠিক 7 দিন পর থেকে। নিশিনগরের সেই ধ্বংসস্তূপের ওপর আকাশটা হঠাৎ করে রক্তবর্ণ ধারণ করল। গ্রামের মানুষ দেখল যে প্রকোষ্ঠে আরিয়ান তার ক্ষমতা বিসর্জন দিয়েছিল, সেখান থেকে একটা নীল ধোঁয়া ধীরে ধীরে পুরো গ্রামকে গ্রাস করতে শুরু করেছে। নীলিমা আর আরিয়ান সশরীরে না থাকলেও তাদের ছায়াগুলো যেন সারা গ্রামে ঘুরে বেড়াতে লাগল। মাঝরাতে গ্রামের টিউবওয়েলগুলো নিজে নিজেই চলতে শুরু করত, আর শোনা যেত এক নারীর করুণ হাসির শব্দ। একদিন গভীর রাতে গ্রামের মোড়ল দেখলেন তার শোবার ঘরের জানালার কাঁচে নীলিমার প্রতিবিম্ব ভেসে উঠছে। কিন্তু নীলিমার চোখ দুটো আর আগের মতো মায়াবী নেই, সেখানে জ্বলছে আরিয়ানের সেই আগুনের মতো তেজ। আসলে আরিয়ান যখন তার ক্ষমতা ত্যাগ করেছিল, তখন তার জিন জগতের রাজা ক্ষিপ্ত হয়ে এক অভিশাপ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তুমিও এই পৃথিবীতে থাকতে পারবে না, আর নীলিমাকেও এই পৃথিবীতে শান্তিতে থাকতে দেব না। আরিয়ান মানুষ হওয়ার সাথে সাথেই তাকে অদৃশ্য করে দেওয়া হয়েছিল এক মায়াবী কুঠুরিতে, যা না এই জগতের না জিনদের জগতের।
নীলিমা তখন দিশেহারা হয়ে নিজের জীবন বিসর্জন দেয়, যাতে সে আত্মিক জগতে আরিয়ানের সাথে মিলিত হতে পারে। এখন তারা দুজন মিলে এক ভয়ঙ্কর ছায়াসত্তা হয়ে ফিরে এসেছে। তারা আর সেই প্রেমময় যুগল নেই, বরং তাদের ভালোবাসাকে যারা নষ্ট করেছিল তাদের ওপর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে। গ্রামের যেসব মানুষ সেদিন মশাল নিয়ে রাজবাড়ি আক্রমণ করেছিল, একে একে তারা সবাই নিখোঁজ হতে শুরু করল। বনের ধারে সেই মরা নদীটা হুট করে কালো রক্তে ভরে উঠল। গ্রামের তান্ত্রিক যখন তাদের থামানোর জন্য মন্ত্র পড়তে শুরু করলেন, তখন এক অদৃশ্য শক্তি তার কণ্ঠরোধ করে দিল। বাতাসের ফিসফিসানি শোনা গেল, আমাদের আলাদা করার সাহস যারা করেছে তাদের কাউকেই এই নিশিনগরে শান্তিতে ঘুমাতে দেব না। ভয়ে গ্রামবাসী এলাকা ছেড়ে পালাতে শুরু করল, কিন্তু গ্রাম থেকে বের হওয়ার সব রাস্তা যেন গোলক ধাঁধায় পরিণত হল। যেদিকেই তারা যায় আবার ফিরে আসে সেই ধ্বংসস্তূপের সামনে। নীলিমা আর আরিয়ানের ছায়া এখন আকাশের বিশাল মেঘের মতো পুরো গ্রামকে ঢেকে রেখেছে। আজও সেই গ্রামে রাত হলে শোনা যায় এক অদ্ভুত হাহাকার। কেউ জানে না সেটা প্রেমের আরতি নাকি প্রতিশোধের গর্জন। নিশিনগর এখন আর কোনো গ্রাম নয়, ওটা এখন এক অভিশপ্ত জনপদ, যেখানে একজোড়া অশরীরী আত্মা চিরকালের জন্য রাজত্ব গেড়ে বসেছে। নিশিনগরের সেই নিস্তব্ধতা এবার এক প্রলয়ঙ্করী রূপ নিল। যখন সারা গ্রাম এক অদৃশ্য গোলকধাঁধায় বন্দী হয়ে গেল, তখন শুরু হলো এক মহাজাগতিক লড়াই। নীলিমা আর আরিয়ানের ছায়াসত্তা এখন আর কেবল প্রতিশোধে ক্ষান্ত নয়, তারা চাইছে এই গ্রামকে চিরতরে মানুষের জগৎ থেকে বিচ্ছিন্ন করে তাদের নিজস্ব এক মায়াবী সাম্রাজ্য তৈরি করতে। এক অমাবস্যার রাতে গ্রামের আকাশ থেকে কালো বৃষ্টি পড়তে শুরু করল। সেই বৃষ্টির প্রতিটা ফোঁটা যেখানেই পড়ছিল সেখান থেকেই অদ্ভুত সব গাছ গজিয়ে উঠছিল, যার পাতাগুলো ছিল মানুষের হাতের মতো। গ্রামবাসী বুঝতে পারল এটা আর সাধারণ কোনো ভূতের উপদ্রব নয়, এটা জিন জগতের এক বিশাল ষড়যন্ত্রের অংশ। আরিয়ানের বাবা, যিনি জিনদের মহাপরাক্রমশালী রাজা, তিনি স্বয়ং নেমে এলেন এই পৃথিবীতে। তার আগমনে পুরো গ্রাম থরথর করে কাঁপতে লাগল, যেন বড় কোনো ভূমিকম্প শুরু হয়েছে। রাজা যখন ধ্বংসস্তূপের সামনে এসে দাঁড়ালেন, তার চারপাশ থেকে নীল আগুনের শিখা বের হচ্ছিল। তিনি গর্জন করে বললেন, আরিয়ান, তুই আমার বংশের কলঙ্ক। এক তুচ্ছ মানবীকে ভালোবাসার জন্য তুই আমাদের জগৎকে অপমান করেছিস। কিন্তু আরিয়ানের আত্মা তখন আরিয়ানের নেই, সে নীলিমার আত্মার সাথে মিলে মিশে এক হয়ে গেছে। তারা দুজন মিলে এক বিশাল জ্যোতির্ময় রূপ ধারণ করে রাজার সামনে গিয়ে দাঁড়াল। তাদের সেই মিলিত কণ্ঠস্বর বাতাসের শোঁ-শোঁ শব্দের মতো শোনা যাচ্ছিল। প্রেম কোনো অপরাধ নয় পিতা, প্রেম হল সৃষ্টির সবচেয়ে বড় শক্তি। আপনি আমাদের আলাদা করতে চেয়েছিলেন, কিন্তু এখন আমরা এমন এক সত্তায় পরিণত হয়েছি যা আপনার আগুনের চেয়েও শক্তিশালী। রাজা রেগে গিয়ে তার বিশাল ক্ষমতার তলোয়ার দিয়ে আঘাত করলেন, কিন্তু নীলিমা আর আরিয়ানের মিলিত মায়া সেই আঘাতকে ধুলোয় মিশিয়ে দিল। পুরো গ্রাম তখন এক অলৌকিক যুদ্ধের ময়দান। একদিকে জিন রাজের হাজার হাজার অশরীরী সৈন্য, আর অন্যদিকে একা নীলিমা আরিয়ানের অমর প্রেম। যুদ্ধের এক পর্যায়ে যখন নীলিমা বুঝতে পারল যে রাজার ক্ষমতা অসীম এবং গ্রামটা ধ্বংস হয়ে যাবে, সে তখন তার মানুষের সহজাত ত্যাগের শক্তিকে জাগ্রত করল। সে আরিয়ানের কানে কানে বলল, আমাদের মিলন এই পৃথিবীতে সম্ভব নয় আরিয়ান, চলো আমরা মহাকালের সেই শূন্যতায় চলে যাই যেখানে কেউ আমাদের বিচার করতে আসবে না। আরিয়ান রাজি হল। তারা দুজন মিলে তাদের সমস্ত শক্তি এক জায়গায় ঘনীভূত করে এক বিশাল বিস্ফোরণ ঘটাল। সেই বিস্ফোরণের আলোয় পুরো নিশিনগর এক মুহূর্তের জন্য দিনের মতো উজ্জ্বল হয়ে উঠল। তারপর হঠাৎ সব শান্ত। সকালে যখন সূর্য উঠল, গ্রামবাসী অবাক হয়ে দেখল রাজবাড়ি নেই, ধ্বংসস্তূপ নেই, এমনকি সেই মরা নদীটাও শুকিয়ে সমতল ভূমি হয়ে গেছে। পুরো নিশিনগর যেন নতুন এক সতেজ গ্রামে পরিণত হয়েছে। কিন্তু গ্রামের মাঝখানে একটা বিশাল শ্বেতপাথরের মূর্তি দাঁড়িয়ে আছে। এক যুবক আর এক যুবতী একে অপরকে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকিয়ে আছে। আশ্চর্যের বিষয় হল, সেই পাথরের মূর্তি থেকে আজও রাতে নীল আলো বের হয়। গ্রামের নতুন প্রজন্ম বলে, নীলিমা আর আরিয়ান মারা যায়নি, তারা আসলে এই গ্রামের রক্ষক হয়ে রয়ে গেছে। যারা সত্যিকারের ভালোবাসার টানে এই মূর্তির কাছে আসে, তারা এক অদ্ভুত শান্তি অনুভব করে। তবে আজও যদি কেউ লোভ বা হিংসা নিয়ে সেই জায়গায় পা রাখে, তবে তার কানে ভেসে আসে এক গম্ভীর কণ্ঠস্বর, প্রেম পবিত্র, এখানে অপবিত্রতার স্থান নেই। এভাবেই এক সাধারণ মানুষের মেয়ে আর এক অসাধারণ জিনের প্রেম চিরকালের জন্য এক কিংবদন্তি হয়ে মিশে রইল নিশিনগরের বাতাসে।